তাণ্ডবে ২৪ ঘন্টা পর ট্রাম্পের নিন্দা, জোরালো হচ্ছে অপসারণের দাবি। ভ্যাকসিনের জন্য আলাপ চলছে চীন সহ কয়েকটি দেশের সঙ্গে। প্রতি বছর শহরে বায়ু দূষণে ক্ষতি ৫৪,০০০ কোটি টাকা। নোয়াখালী আওয়ামী লীগের দ্বন্দ্বে বিব্রত কেন্দ্রীয় নেতৃত্ব। এটি নিউজ দেখছেন, ৩টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মেহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL, Angle, Channel, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত, শুরুতেই দেশের বাইরের খবর। অবশেষে কংগ্রেস ভবনে হামলার ঘটনার নিন্দা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার প্রেক্ষিতে পদত্যাগ করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার 2 সদস্য। ঘটনার দায় কাঁধে নিয়ে আগামী 16 তারিখের মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ক্যাপিটল হিলের পুলিশ প্রধান। রাজধানী ওয়াশিংটন ডিসিতে চলছে কারফিউ, সেই সঙ্গে কড়া নজরদারিতে রাখা হয়েছে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, জানাচ্ছেন অর্পণ মৈত্র। I'd like to begin by addressing the heinous attack on the United States Capitol. Like all Americans, I am outraged by the violence, lawlessness, and mayhem. কংগ্রেস ভবনে হামলায় উস্কানির অভিযোগে গোটা বিশ্বে যখন নিন্দার ঝড়, তখন ঘটনার প্রায় 24 ঘন্টা পর আবারও মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। তবে টুইটারে পোস্ট করা ওই ভিডিও বার্তায় ছিল অনেকটাই নমনীয় হয়ে ঘটনা হালকা করার চেষ্টা। সমর্থকদের এই হামলার নিন্দা জানিয়ে তিনি একে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি ঘৃণ্য ঘটনা বলে অভিহিত করলেন। To those who engaged in the acts of violence and destruction, you do not represent our country. And to those who broke the law, you will pay. উস্কানিমূলক বক্তব্যের দায়ে 12 ঘন্টা বন্ধ রাখার পর আবারও খুলে দেওয়া হয়েছে তার টুইটার অ্যাকাউন্ট। নতুন ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, কংগ্রেস যেহেতু ভোটের ফলাফলকে স্বীকৃতি দিয়েছে, সেহেতু 20 জানুয়ারি নতুন প্রশাসন ক্ষমতা নেবে। আইনি ব্যবস্থা এড়াতে একে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা হিসেবে দেখছেন তারই দলের নীতি নির্ধারকরা। A new administration will be inaugurated on January 20th. My focus now turns to ensuring a smooth, orderly, and seamless transition of power. এ ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় পদত্যাগ করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী বেটসি ডেভোস। পদত্যাগপত্রে ট্রাম্পের বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগ আনেন দীর্ঘদিন ধরে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা ডেভোস। এর আগে ঘটনার পরপরই পদত্যাগ করেন দেশটির পরিবহন মন্ত্রী এলিয়েন চাও। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে জারি রয়েছে কারফিউ। আশপাশের 6টি রাজ্য থেকে তলব করা হয়েছে ন্যাশনাল গার্ড। প্রতি 7 ফুট পর পর ন্যাশনাল গার্ডের সদস্যরা ক্যাপিটল হিলের স্থাপনা ঘিরে রেখেছেন। আগামী কয়েকদিন আর কোনো অঘটন যাতে না ঘটতে পারে সেজন্য দেশটিতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। 6 জানুয়ারি সহিংসতার জন্য তদন্ত শুরু হয়েছে। এ তদন্তে উস্কানিদাতা হিসেবে ডোনাল্ড ট্রাম্পকেও বিবেচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পর সে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার পর আমেরিকা নতুন চেতনায় আবারও ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পেয়েছে। তবে আইনি বিশ্লেষকরা বলছেন, নতুন কোনো অঘটন ঘটাতে আর সুযোগ পাবেন না ট্রাম্প। এখন তার পরিণতি দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ক্রমশ জোরালো হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের দাবি। ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার পর সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে অপসারণের দাবি উঠেছে। কেউ দাবি জানাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে উদ্যোগী হতে, আবার কেউ ট্রাম্পকে অভিশংসন করার দাবি জানিয়েছেন। ক্যাপিটল ভবনে হামলার ঘটনার পর সময় শেষের আগেই মার্কিন সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে অপসারণের দাবি উঠেছে। এই সংশোধনী অনুযায়ী কোনো প্রেসিডেন্ট শারীরিক বা মানসিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অক্ষম হলে মেয়াদ শেষের আগেই তাকে সরিয়ে দেওয়া যায়। সেক্ষেত্রে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে সাময়িক বা স্থায়ীভাবে দায়িত্ব পালন করেন ভাইস প্রেসিডেন্ট। 1963 সালে জন এফ কেনেডি হত্যাকাণ্ডের পর 25তম সংশোধনী আনা হয়। 1967 সালে তা কংগ্রেসের অনুমোদন পায়। 1981 সালে প্রেসিডেন্ট রোনাল্ড রেগান গুলিবিদ্ধ হলে এর আওতায় অস্থায়ী ভিত্তিতে প্রেসিডেন্টের দায়িত্ব পান ভাইস প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সংখ্যালঘিষ্ঠদের নেতা ডেমোক্রেটিক সিনেটর চাক শুমার বলেন, ক্যাপিটাল ভবনে যা ঘটেছে তা প্রেসিডেন্ট ট্রাম্পের উস্কানিতে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ। এই প্রেসিডেন্টের আর একদিনও ক্ষমতায় থাকা উচিত না। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রতি সংবিধানের 25তম সংশোধনী কার্যকর করার আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের এই সিনেটর। ট্রাম্পকে বিপজ্জনক ব্যক্তি আখ্যা দিয়ে একই দাবি তুলেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি বলেন, মাইক পেন্স ও মন্ত্রিসভা উদ্যোগ না নিলে কংগ্রেসের উচিত ট্রাম্পকে অপসারণে অভিশংসনের উদ্যোগ নেওয়া। এছাড়া অভিশংসনের প্রস্তাব আনতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন একদল আইন প্রণেতা। ট্রাম্পকে সরানোর উদ্যোগ নিতে ভাইস প্রেসিডেন্ট পেন্সের কাছে একটি চিঠি লিখেছেন প্রতিনিধি পরিষদের বিচার সংক্রান্ত কমিটির ডেমোক্রেট সদস্যরা। তারা বলেছেন, ট্রাম্প তার কাজকর্মে বারবারই প্রমাণ করেছেন তিনি আমেরিকার গণতন্ত্রকে সুরক্ষা দিতে এবং প্রেসিডেন্ট পদের দায়িত্ব পালনে অনিচ্ছুক। ট্রাম্পের নিজ প্রশাসনেও 25তম সংশোধনীর প্রয়োগ নিয়ে আলোচনা চলছে। ট্রাম্প সন্ত্রাসবাদে উস্কানি দিয়েছেন বলে অভিযোগ তুলেছেন দেশটির অনেক আইন প্রণেতা। তাকে পদ থেকে সরানোর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেছেন তার মন্ত্রিসভার সদস্যরাও। এদিকে ট্রাম্পকে অপসারণ করে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ 14,000 কোম্পানির প্রতিনিধিত্বকারী ব্যবসায়ী গ্রুপগুলো। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের করোনা পরিস্থিতির খবর জানাবো। কোভিড-19 ভ্যাকসিনের জন্য আরও বিকল্প পথ খুঁজছে বাংলাদেশ। ভ্যাকসিন দিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সাথে চলছে আলাপ আলোচনা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, ভ্যাকসিনের উৎসের তালিকায় আছে চীন সহ আরও কয়েকটি দেশ। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। গত প্রায় 1 বছর পৃথিবী কাঁপিয়ে চলেছে করোনা নামের অদৃশ্য এক শত্রু। মরণ ব্যাধি এই ভাইরাস থেকে মুক্তি চায় বিশ্ববাসী। সবাই কার্যকর ভ্যাকসিনের অপেক্ষায়। উন্নত দেশগুলোতে এরই মধ্যে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। এক্ষেত্রে পিছিয়ে আছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিকল্পনা করা কোভিড-19 ভ্যাকসিন গ্লোবাল অ্যাক্সেস ফ্যাসিলিটি অর্থাৎ কোভ্যাক্স উদ্যোগটির সঙ্গে রয়েছে কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ারনেস ইনোভেশন ও দাতব্য সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন। এই উদ্যোগে 2021 সালের মধ্যে বিশ্বে 200 কোটি ডোজ নিরাপদ ও কার্যকর টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চুক্তি অনুযায়ী ভ্যাকসিন পাওয়া গেলেই চুক্তিবদ্ধ দেশগুলোর মোট জনসংখ্যার 3%কে দ্রুততা দেওয়া হবে। বাংলাদেশও কোভ্যাক্সের মাধ্যমে 2.5 কোটি ডোজ ভ্যাকসিন পাবে, তবে জুনের আগে তা পাওয়া সম্ভব নয়। নানান দেশ থেকে নানান জায়গা থেকে ভ্যাকসিন ওখানে জমা করবে। এখন ওখান থেকে যে ভ্যাকসিনগুলো আমাদের দিবে সেগুলো কেমন সেটা আমরা তো জানি না এখনো। সেটা কি এরকম অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন হবে নাকি না সেটা মডার্নার ভ্যাকসিন হবে সেটা আমরা জানি না। তবে এতটুক আমরা শুনেছি যে কোভ্যাক্স যে সমস্ত দেশের যে ক্যাপাবিলিটি আছে সেরকম ক্যাপাবিলিটি সম্পন্ন ভ্যাকসিন দেওয়া চিন্তা করবে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পেতে এখন কিছুটা সময় লাগবে। এরই মধ্যে যারা ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে তাদের সাথে ইতিবাচক সাড়া দিচ্ছে বাংলাদেশ। তবে চীনের সিনোভ্যাকের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগ্রহী প্রতিষ্ঠানদের তথ্য সতর্কতার সাথে যাচাই বাছাই চলছে। চীনা যে গ্রুপটার কথা, জেফি লংকম বায়োফার্মাসিউটিক্যাল কো লিমিটেড আমাদের কাছে এসছে এবং আমরা তাদেরকে কিছু কোয়ারিজ দিয়ে আমরা জানতে চেয়েছি যে তারা এই কোয়ারিজগুলোর উত্তর দিলে আমরা এটা দিব। ভ্যাকসিন নিয়ে অনেক ধরনের হিসেব নিকেশ করতে হচ্ছে, পরিকল্পনার কৌশলও পরিবর্তন করতে হচ্ছে নানা দিক বিবেচনায়। টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো রকমের দুরকম প্রশিক্ষণ করাতে না হয় সেটা আমরা অনুরোধ করেছি। তবে সেটা যে তারা পারবেন সেটা বলা যায় না, যেহেতু সেখানে অনেক দেশের থেকেই বা অনেক কোম্পানির প্রস্তুতকৃত টিকাই থাকবে। যদি দু রকমের টিকা হয় আমাদের প্রশিক্ষণের ক্ষেত্রে পরিবর্তন আনা বা রিফ্রেশার প্রশিক্ষণ করা, সেগুলো আমরা আমাদের পরিকল্পনার মধ্যে রেখেছি। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা। করোনার টিকা দ্রুত আনতে সব রকম চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানিয়েছেন, টিকা এলে স্বাস্থ্যকর্মী সহ ফ্রন্টলাইন ফাইটাররা সবার আগে টিকা পাবেন। এ সময় দুর্নীতিবাজদের বিরুদ্ধেও কঠোর বার্তা দিয়েছেন তিনি। রেসওয়ান ফয়েজের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুগ্রহপূর্বক শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি। 2009 সালের 6 জানুয়ারির ছবি এটি। 2008-এর নবম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া মহাজোট সরকার এদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে। 96-এর পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন শেখ হাসিনা। এরপর টানা 3 বার বিজয়ের রেকর্ড আওয়ামী লীগের।
2014 সালের 5 জানুয়ারির সাধারণ নির্বাচন এবং 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায়। সরকারের যুগপূর্তি ও বর্তমান মেয়াদে 2 বছর পূর্ণ করা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের সরকার হিসেবে মানুষের জীবন মান উন্নয়ন করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য বলেই মনে করি। গত এক যুগে আমরা জনগণের জন্য কি করেছি তা মূল্যায়নের ভার আপনাদের। গত 12 বছরে তার সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিস্তারিত ছিল প্রধানমন্ত্রীর ভাষণে। বললেন, এ সময় বাংলাদেশের বিস্ময়কর উত্থান হয়েছে। 2009 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর আওয়ামী লীগ সরকারের গত 12 বছরের শাসনামলে বাংলাদেশ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আর্থসামাজিক এবং অবকাঠামো খাতে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়ন সাধিত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর বক্তব্যের একটি বড় অংশ জুড়ে ছিল করোনা মহামারী পরিস্থিতি। বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা সরকার প্রধান বললেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের চেষ্টা চলছে। করোনা ভাইরাস জনিত সংকট থেকে বিশ্ব এখনো মুক্ত হয়নি। মহান আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে এখনো সংক্রমণ ও মৃত্যু হার অনেক কম। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই মহামারী নিয়ন্ত্রণে রাখার। আশার কথা, বিভিন্ন দেশে কোভিড-19 টিকা প্রদান শুরু হয়েছে। বাংলাদেশেও আমরা দ্রুত টিকা নিয়ে আসার সব ধরনের চেষ্টা করছি। টিকা আসার পরপরই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে। প্রধানমন্ত্রী এ সময় দুর্নীতিবাজদের বিশেষভাবে সতর্ক করে বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো ছাড় মিলবে না। কিছু অসাধু মানুষ নানা কৌশলে জনগণের সম্পদ কুক্ষিগত করার অপচেষ্টায় লিপ্ত থাকে। আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। দুর্নীতিবাজ যে দলেরই হোক আর যত শক্তিশালী হোক, তাদের ছাড় দেওয়া হচ্ছে না এবং হবে না। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। এবারে বায়ু দূষণের উপর আমাদের 6 পর্বের ধারাবাহিক রিপোর্ট নিয়ে বিশেষ আয়োজন। বায়ু দূষণে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষে, আর রাজধানী ঢাকা আছে দ্বিতীয় স্থানে। দূষণ রোধে আইন, পরিকল্পনার নানা উদ্যোগ কি তাহলে কোনো কাজেই আসছে না? রাজধানী এবং এর আশেপাশের দূষণের মান, মাত্রা এবং ক্ষতিকর প্রভাব নিয়ে মনিরুল ইসলাম মিন্টুর 6 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ঢাকার বাতাস এখন বিশ্বের চেয়ে কম ক্ষতিকারক নয়। কোথাও কোথাও এমন অবস্থা যেন ধূলির ঝড়। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে তা হরহামেশাই 200 পেরিয়ে যাচ্ছে, যদিও 100-র বেশি হওয়া মানেই মানবদেহের জন্য ক্ষতিকারক। বায়ু দূষণের প্রধান কারণগুলোর একটি ইটভাটা। রাজধানীর আশেপাশে প্রায় 1200 ইটভাটা প্রতিনিয়ত দূষণ ছড়াচ্ছে। ইদানিং এই দূষণের মাত্রা কিছুটা কমলেও এখনো শীর্ষে বা দ্বিতীয় স্থানে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা মহানগরে খোঁড়াখুড়ি আর অবকাঠামো নির্মাণ বেড়েছে। প্রায় 2-2.5 বছর হবে যে ধুলাবালি চলছে, কোনো পদক্ষেপ নেই। বেশি হয়ে গেলে মোবিলের বয়স, তখন কালা ধোঁয়াটা বাইরে। সমন্বয় করে একটা ম্যানেজমেন্ট করা দরকার ছিল, সেটা তো ঢাকা শহরে নাই। গবেষণা বলছে, শুষ্ক মৌসুমে বায়ু দূষণের জন্য ইটভাটা ও শিল্প কারখানার দায় প্রায় 29 ভাগ। এছাড়া সমন্বয়হীন খোঁড়াখুড়ি ও নির্মাণ কাজ 30 ভাগ দূষণ ছড়াচ্ছে। প্রায় 70টা স্থানের পরিমাপ করে আমরা লক্ষ্য করেছি যে এখানে আমাদের পরিবেশ অধিদপ্তর কর্তৃক যে নির্ধারিত মানমাত্রা রয়েছে, ধূলিকণা বা বস্তুকণা 2.5 মাইক্রনের, সেই যে 65 মাইক্রোগ্রামের স্ট্যান্ডার্ড আছে, তার প্রায় 2 থেকে 2.5 গুণ আমরা কমনলি সব জায়গায় দেখতে পাচ্ছি। এমন অবস্থায় বাতাসে ব্ল্যাক কার্বন, সীসা, সালফার, নাইট্রেট ও ক্রোমিয়াম সহ ক্ষতিকারক উপাদান বাড়ছে। এসবের কোনো কোনোটির মাত্রা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 200 গুণ পর্যন্ত বেশি। এছাড়া আঞ্চলিক দূষণেরও শিকার হতে হচ্ছে বাংলাদেশকে। শীতকালে উত্তরে বাতাস ভারত ও নেপালের দূষিত বায়ু বাংলাদেশে বয়ে নিয়ে আসছে। দূষণের বিষয়টি দেখভাল করার দায়িত্ব পরিবেশ অধিদপ্তর এবং সিটি কর্পোরেশনের, কিন্তু কি করছে তারা? একটা মেজর চ্যালেঞ্জ হলো আমাদের কনস্ট্রাকশন। ব্যক্তি পর্যায়ে আমরা বিল্ডিং বানাচ্ছি, ওখান থেকে ডাস্ট পলিউশন হচ্ছে। আমাদের বিভিন্ন প্রকল্পগুলো চলছে, আমাদের বড় বড় প্রকল্প, উন্নয়ন প্রকল্পগুলো চলছে, রাস্তা খোঁড়াখুড়ি চলছে, তো সেগুলিকেও আমরা অ্যাড্রেস করেছি।
ইটভাটা কনস্ট্রাকশন নাকি গাড়ি কালো ধোয়া, দূষণের ক্ষেত্রে কোনটি কোন মাত্রায় তা নিয়ে তথ্যগত কিছুটা বিভ্রান্তি থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে দূষণের মাত্রা যে বেড়েছে এ নিয়ে দ্বিমত নেই কারো। বিশ্বব্যাংকের 2018 সালের গবেষণা বলছে শহর অঞ্চলে দূষণের যে ক্ষতি তা প্রায় 6.5 বিলিয়ন বা 54,000 কোটি টাকা, যা দিয়ে প্রতি বছর অন্তত 2টো পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। মনির ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। আগামীকাল দ্বিতীয় পর্বে থাকছে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব এবং এ থেকে প্রতিকার নিয়ে প্রতিবেদন। যাচ্ছি অন্যান্য সংবাদে। রাজধানী কলাবাগানে স্কুল পড়ুয়া কিশোরীর মৃত্যুর মূল কারণ জানতে পুলিশ এখন অপেক্ষা করছে তার সুরতহাল ও রাসায়নিক পরীক্ষা রিপোর্টের উপর। মাস্টারমাইন্ড স্কুলের ও লেভেলের ওই ছাত্রীর ছেলেবন্ধু ও আসামি দিহানকে 10 দিনের রিমান্ডে নিতে আদালতে পাঠিয়েছে পুলিশ। ওই ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলায় ধর্ষণের পর হত্যা করার অভিযোগ আনা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া অপর 3 কিশোরকে এখনও আসামি করা হয়নি। বৃহস্পতিবার দুপুরে বন্ধুর বাসায় ওই স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়ার পর আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা ওই বাসায় ছাত্রীটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। দিহান নাম, তাকে আমরা পুলিশ হেফাজতে নিই। তারপর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সে স্বীকার করে এবং এখানে সে রাতে স্বীকার করেছে যেটা যে তাদের পারস্পরিক যে সম্পর্কের ভিত্তিতে এবং সম্মতির ভিত্তিতে মেলামেশা হয়। মেলামেশার পরে এটা হচ্ছে ওভার ব্লিডিং হয়। ব্লিডিং এর কারণে সেন্সলেস হয়ে যায়, তাকে হাসপাতালে নয়, সেখানে তার মৃত্যু হয়েছে। মূলত এইটুকুই, কিন্তু এই অংশ আমরা পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষ যে তার ভ্যাজাইনাল সোয়াব নেওয়া হয়েছে, সেটা দিয়ে প্রমাণ করবে যে তাদের দৈহিক মেলামেশা হয়েছে কিনা, আর এর বাইরে অন্য কোনো কেমিক্যাল তার ইউজ করা হয়েছে কিনা সেটার জন্য আমরা পোস্টমর্টম যে রিপোর্ট এই কেমিক্যাল এক্সামিনেশনের জন্য আলামত রাখার জন্য নির্দেশনা দিয়েছি। স্কুল ছাত্রী আনুষ্কার মৃতদেহের ময়নাতদন্ত চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে। সেখান থেকে আরো জানাচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে। সম্রাট, পুলিশ তো এখনো রাসায়নিক পরীক্ষা রিপোর্টের জন্য অপেক্ষা করছে যে আসলে তাকে কিভাবে হত্যা করা হয়েছে। আপনি তো এখন মর্গে আছেন, মৃত্যুর কারণ সম্পর্কে আসলে আপনি কিছু জানতে পেরেছেন কিনা? মিডিয়ামের এক শিক্ষার্থীকে অভিযোগ করা হয়েছে যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সেই ঘটনায় আমরা মর্গে এখন আছি, ঢাকা মেডিকেলের মর্গে। সেখানে তার যে পোস্টমর্টেম সেটি কার্যক্রম চলছে। কিন্তু একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে হয়েছে আগেই, কিন্তু তার প্রক্রিয়াটা আসলে শুরু হতে দেরি হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে একটি কথা যে জটিলতা দিয়েছে এখানে। যে পাসপোর্ট রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সেই হিসেবে বলা যাচ্ছে যে 17 বছর দেখানো হচ্ছে, কিন্তু যে প্রতিবেদনটি যেটি এজাহারে করা হয়েছে, এজাহারে লিপিবদ্ধ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে 19 বছর বয়স। আসলে এই জটিলতার জন্য এখানে পোস্টমর্টমের যেখানে যিনি করছেন, যিনি চিকিৎসক, তাকে বলা হয়েছে যে এটি নিরসনের জন্য, এবং সে এই প্রক্রিয়াটি যে আসলে পুরোপুরিভাবে নিরসন করার জন্য তিনি যাচাই করবেন, তার জন্য এখানে এক্সরে করা হবে। সেই এক্সরেটি এখানে যে পুলিশের কাছে দেওয়া হবে এবং পুলিশ যে তাদের মৃতদেহটি বুঝে নেবেন, সেক্ষেত্রে আসলে পুলিশ এখানে ছিল না, যার জন্য এতক্ষণ দেরি হয়েছে। তো কিছুক্ষণ আগেও এখানে জটিলতাটা এটি কাকে ভিন্ন খাতে আসলে পরিচালনা করার জন্য চেষ্টা করা হচ্ছে কিনা সেই দাবিটিও তিনি বারবার বলছেন এখানে। তো যে সময়টি লেগেছে, পরবর্তীতে তারা পুলিশের সাথে যোগাযোগ করে পুলিশ এখানে এসেছে। আসলে পোস্টমর্টমের কার্যক্রম হয়েছে, বলা হচ্ছে যে হয়তো আধা ঘন্টার সময় মতো লাগবে। পরবর্তীতে আমার কথা বলবেন এখানে যারা ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সাথে আরো 3 জন ছিলেন তাদের বন্ধু, তাদেরকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গতকালকে তাদের রাতেই তাদেরকে আসলে আটক করা হয়, পরবর্তীতে মামলা দায়ের করা হয় এবং মামলার পরিপ্রেক্ষিতে আজকে তাদেরকে দুপুরের পরে যিনি মূল আসামি তাকে সিএমএম কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ তার রিমান্ড চাইবে। তো আমরা এখন সেই
এই বিষয়ে বিস্তারিত জানবো। সেখানে সিএমএম কোর্টে রয়েছেন আমাদের সহকর্মী আরিফ হোসেন, সেখানে আমরা সরাসরি চলে যাচ্ছি। দর্শক, সহকর্মী সম্রাট আনোয়ার আমাদের যেমনটি জানাচ্ছিলেন যে আনুশকার ছেলে বন্ধু আসামি দিহানকে আদালতে নিয়েছে পুলিশ। আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা সহকর্মী আরিফ হোসেনের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। আরিফ, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আরিফ, আসামি দিহানকে সহ 10 দিনের রিমান্ডে আবেদন করা হয়েছে। আমরা জানি তাদেরকে আদালতে তোলা হয়েছে কিনা এই বিষয়টা আমাদের জানাবেন। আরিফ, আরিফ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা যদি তার সাথে একটু কথা বলি যে কি হয়েছিল, আসলে কি অবস্থা চলছে একটু বলেন। গতকালকের ঢাকার মাস্টারমাইন্ড ইংলিশ ভার্সনের ছাত্রী, অত্যন্ত মেধাবী ছাত্রী, তাকে ধর্ষণ করে হত্যা করা হয় এবং হত্যা করার কারণে তার বাবা বাদী হয়ে কলাবাগান থানায় ধর্ষণ এবং হত্যার অভিযোগ নিয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় একমাত্র আসামি পারভিন ইফতেখার দিহানকে পুলিশ অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর সে আসামি তার স্বেচ্ছায় দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়। তদন্তকারী কর্মকর্তা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্য বিজ্ঞ আদালতের কাছে আবেদন করেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে আজকের বিজ্ঞ সিএমএম আদালতের কোর্ট নম্বর 35-এর বিচারক জনাব মামুনুর রশিদ সাহেবের আদালতে ইতিমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান শুরু হয়ে গেছে। আমরা আশা করি এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের মাধ্যমে এই মামলাটার তদন্তে অত্যন্ত অগ্রগতি আসবে এবং দ্রুততম সময়ের মধ্যে এই মামলা তদন্ত সম্পন্ন হবে এবং আমরা আরো আশা করতে পারি যে এই মামলাটি দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট দাখিল হলে একটি দৃষ্টান্তমূলক শাস্তির এখানে বিধান আছে এবং সেই শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। আমরা আশা করছি এই ধরনের। ধন্যবাদ আরিফ আপনাকে। ধন্যবাদ সম্রাট আপনাকে। দর্শক, আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে আনুশকার রিপোর্টের সর্বশেষ তথ্যটি এবং আসামিদের যে আদালতে তোলা হবে তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে এই বিষয়ে জানানোর চেষ্টা করছিলাম। সময় হলো 22টি বিরতি নেয়ার, বিরতির পর যা থাকছে। হবিগঞ্জে জাপান হাসপাতালে নবজাতক পাল্টে দেওয়ার অভিযোগ। পেঁয়াজ আমদানিতে 5% শুল্ক আরোপ। তাণ্ডবে 24 ঘন্টা পর ট্রাম্পের নিন্দা, জোরালো হচ্ছে অপসারণের দাবি। ভ্যাকসিনের জন্য আলাপ চলছে চীন সহ কয়েকটি দেশের সঙ্গে। প্রতি বছর শহরে বায়ু দূষণে ক্ষতি 54,000 কোটি টাকা। নোয়াখালী আওয়ামী লীগের দ্বন্দ্বে বিব্রত কেন্দ্রীয় নেতৃত্ব। আবার আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জানাবো অন্যান্য খবর। সারা দেশেই দলের ঘর গোছানোর দায়িত্ব যার, সেই সাধারণ সম্পাদকের নিজের জেলা নোয়াখালী আওয়ামী লীগের দ্বন্দ্ব চরমে। বিষয়টি নতুনও নয়, তবে নতুন করে সামনে এনেছেন খোদ ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা কাদের। এ নিয়ে বিব্রত কেন্দ্রীয় নেতারাও। নোয়াখালী জেলা আওয়ামী লীগের বিভক্তি পুরনো। সর্বশেষ জেলা সম্মেলনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় 2019-এর 20 নভেম্বর। সেই সংঘর্ষে জড়িয়েছিলেন
বর্তমান সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এবং নোয়াখালী সদর পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেলের সমর্থকরা। প্রকাশ্য দিবালোকে পুড়িয়ে মানুষ হত্যা করে তারা হচ্ছে নেতা। টেন্ডারবাজি করে হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করছে তারা হচ্ছে নেতা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার এমন বক্তব্যে আবারও স্পষ্ট হল নোয়াখালীর রাজনীতির বিভক্তি রেখা। জেলার সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে নিয়ে তার এমন বিষোদ্গার আগে কখনো প্রকাশ্যে আসেনি। নোয়াখালীর রাজনীতিতে ওবায়দুল কাদেরই সবার উপরে, কিন্তু রাজনীতির মাঠ পুরোটা দখলে জেলার সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এবং তার ছেলে শাবাব চৌধুরীর। নোয়াখালী এখন কার কন্ট্রোলে? একরাম সদ্দির হোলা হাতে নিয়ন্ত্রণ করে কিয়া সদ্দি বাড়ছে, আল্লাহ অস্ত্র হারাইছে, এই হোলা অস্ত্র হারাইছে, আনবেল অস্ত্রকে ডরাই। একরামুল করিম চৌধুরী ছাড়াও ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন নেসার সঙ্গে বিরোধ চলছে মির্জা কাদেরের। মন্ত্রী চেয়ারম্যান ইলেকশন থেকে আমার বিরোধিতা করে, অকথ্য ভাষা আমার বিরুদ্ধে কথা বলে, তার খবরটা রাখিয়েন সে কি করে। দলের নেতারা সাধারণ সম্পাদকের ভাইয়ের এমন বক্তব্যে বিব্রত। এই বিষয়টি সম্পর্কে আমি কোনো স্পষ্ট কথা বলতে চাচ্ছি না। এই বিষয়টিকে আমি মনে করছি কাদের ভাই ছোট ভাই ব্যক্তিগত ঘটনা, ব্যক্তিগত বক্তব্য। এটার সাথে আমি রাজনীতির কোনো সম্পর্ক খুঁজে পাই না, পার্টি ক্রাইসিসের কোনো সম্পর্ক খুঁজে পাই না। সে জাতীয় নেতাও নয়, সে একজন জাতীয় নেতার ভাই, এই তার পরিচয়, এর বাইরে তো কিছু না। 2019 সালের নভেম্বরে সম্মেলন হলেও নোয়াখালী জেলার এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে তৎকালীন জয়দেবপুরে জনগণের সশস্ত্র প্রতিরোধের দিন 19শে মার্চকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। এ মন্তব্য করে দিবসটি জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতির দাবি তুলেছেন বিশিষ্টজনেরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম আয়োজিত এ আলোচনা সভায় বক্তারা জানান, 1971 সালে 19 মার্চ স্বাধীনতা ঘোষণার আগে গাজীপুরের সংগ্রামী জনতা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ শুরু করে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে 19 মার্চ একটি ঐতিহাসিক দিন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশের স্থান করে নেওয়ার পথে দিনটির ভূমিকা অন্যতম। 19 মার্চ যেমন প্রথম প্রতিরোধ যুদ্ধ এবং শেষ প্রতিরোধ যুদ্ধ এবং একমাত্র প্রতিরোধ যুদ্ধ সশস্ত্রভাবে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। প্রকৃত মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতার ইতিহাসের স্বার্থেই এই 19শে মার্চ আমরা মনে করি যে এটা একটা টার্নিং পয়েন্ট ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধে। পাকিস্তান দূতাবাস ঘেরাও করার উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ হিন্দু পরিষদ, তবে তাদের শাহবাগে আটকে দেয় পুলিশ। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা এই কর্মসূচি শুরু করে। সেখানে এক মানববন্ধনে বক্তারা বলেন, পাকিস্তানের উত্তর পশ্চিমের এক প্রদেশে এক মন্দিরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাকিস্তানের হিন্দুরা ক্ষুব্ধ হলেও ইমরান খান প্রশাসন এখনও কোনো ব্যবস্থা নেয়নি। এছাড়া সিন্ধু প্রদেশে হিন্দুদের ওপর অত্যাচার ও যুবতীদের অপহরণ করে ধর্মান্তরিত করে বিয়ে করা হয় বলেও অভিযোগ করেন তারা। এসবের প্রতিবাদে প্রেস ক্লাব থেকে পাকিস্তান দূতাবাসের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হয় বাংলাদেশ হিন্দু পরিষদ। তবে শাহবাগে আসলে বিক্ষোভ মিছিলটি আটকে দেয় পুলিশ। সেখানে কিছু সময় অবস্থান নিয়ে পরিষদের নেতারা জানান, প্রশাসনিকভাবে প্রতিবাদ লিপি পাকিস্তান দূতাবাসে পৌঁছে দেওয়া হবে। হবিগঞ্জে জাপান ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে শিশু পাল্টে দেয়া ও কর্তৃপক্ষের গাফিলতিতে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে সুমি আক্তার নামে এক গৃহবধূ অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন। হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে তাদের একটি ছেলে সন্তান এনে দেয়। এর কিছু সময় পরেই ভুল হয়েছে বলে এনে দেয় একটি মেয়ে, আর ছেলে নবজাতকটিকে নিয়ে যায়। শেষ রাতে মেয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে কোনো চিকিৎসক বা নার্সকে খুঁজে পাওয়া যায়নি। প্রায় 2 ঘন্টা পর হাসপাতালের প্রধান ফটক খুললেও শিশুটি ততক্ষণে মারা যায়।
নবজাতক পাল্টে দেওয়ার বিষয়টি স্বীকার করলেও শিশু মৃত্যুতে গাফিলতির কথা অস্বীকার করেছে কর্তৃপক্ষ। একটা ডাক্তার নাই, একটা নার্স পর্যন্ত নাই, তারা দেখতে মানে তারা পাইছে একটা বুয়াতি, সে বলে সকাল 7টার আগে গেট খুলে দিবে না। আমরা বলছি আমরা সদরে নিয়ে যাই, তারা গেট খুলে দিচ্ছে না। তারা গেট খুলে দেওয়া না কারণে আমরা সদর হাসপাতাল নিতে পারছি না, আমার বাচ্চাটা মারা গেছে। আরেকজনের ছেলে বাচ্চা দিয়ে দিতাম, এরা সুন্দর করে বুঝাই দেওয়া হয়েছে, এরা বুঝছে। এখন দেখা যাচ্ছে হাত মুহূর্তের মালিক করা হয় আমরা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। পেঁয়াজ আমদানিতে 5% আমদানি শুল্ক আরোপ করল সরকার। চাল আমদানিতে শুল্ক কমিয়ে করা হলো 10%। বৃহস্পতিবার এ ব্যাপারে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করল সরকার। দেশে এখন পেঁয়াজের ভরা মৌসুম চলছে। তার মধ্যে 3 মাস পর ভারত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্যই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে বাজারে চালের দাম বাড়তে থাকায় চাল আমদানি শুল্ক কয়েকদিন আগে 62.5 থেকে 25% করা হয়েছিল, কিন্তু বৃহস্পতিবার তা আরও কমিয়ে 10% করা হয়। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। কুমিল্লার দেবিদ্বারে পালং শাকের ব্যাপক ফলন হয়েছে। পালং শাক বাজারে তোলার কাজে মাঠে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষাণীর পাশাপাশি শিশু কিশোররাও। এবছর পোকার আক্রমণ আর কোনো ধরনের রোগবালাই না হওয়ায় পালং শাকের ফলন ভালো হয়েছে বলে জানান কৃষকরা। শীতকালীন সবজি হিসেবে পালং শাক কম বেশি সবারই পছন্দ, তাই বাজারের দামও ভালো পাচ্ছেন তারা। কৃষকের মুখেও তাই সাফল্যের হাসি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে এবছর 15,000 হেক্টর জমিতে শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা গত বছরের তুলনায় 1,500 হেক্টর বেশি। এদিকে অনেক কৃষক ক্ষোভ জানিয়ে বলেন তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোনো ধরনের সহযোগিতাই পান না। বীজ সার এই পর্যন্ত নেতা বেতারা সব পাইতে আছে, এই পর্যন্ত পাইনি। যা তারা জায়গা সম্পর্কে তারা এটি পাইয়া বিক্রি করে, কিন্তু আমরা কৃষিকাজ করে আমরা এই পর্যন্ত কিছু পাইনি। সব কিছু খেতেই আমরা করি যে সরকারি কোনো সহযোগিতা আমরা পাইনি। যদি সরকার আমাদেরকে কিছু সহযোগিতা করতো, আমরা খেতে কিছু একটু বাড়িয়ে করতাম, পদ্ধতি নতুন নতুন কোনো বিকল্প পদ্ধতি আমরা চেষ্টা করতাম, দেশের মানুষও খুশি হইতো। আর একবার নিচ্ছি বাজিস্টি বিরতির পর যা থাকছে। বালি হামলায় জড়িত কট্টরপন্থী মুসলিম নেতার মুক্তি। বাংলাদেশ ক্রিকেট দলে কেউ করোনা আক্রান্ত নয়। আর একবার আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জানাবো দেশের বাইরের খবর। সালে বালি বোমা হামলার সাথে জড়িত কট্টরপন্থী নেতা আবু বকর বশিরকে মুক্তি দিয়েছে ইন্দোনেশিয়ার সরকার। 82 বছর বয়সী বশির আল কায়দার আদর্শে অনুপ্রাণিত উগ্রপন্থী সংগঠন জামিয়া ইসলামিয়ার সাবেক প্রধান। কর্তৃপক্ষ জানায় উগ্রপন্থা ছাড়তে সংশোধন কার্যক্রমের আওতায় আনা হবে তাকে। বশিরের মুক্তির নিন্দা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেন, বালি হামলা নিহতদের পরিবারের জন্য এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। ইন্দোনেশিয়ার আচে প্রদেশে জঙ্গি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য 2011 সালে 15 বছরের কারাদণ্ড হয় বশিরের। পরে তার সাজার মেয়াদ কমানো হয়। 2001 সালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভয়াবহ বোমা হামলায় 2 শতাধিক মানুষ নিহত হয়। খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, হোটেল বয় সহ করোনা টেস্টে অংশ নেওয়া সবার রেজাল্ট নেগেটিভ এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঠ কর্মী, জাতীয় দলের সাপোর্টিং স্টাফ আর হোটেল সোনারগাঁওয়ের যেসব স্টাফ জাতীয় দলের সেবায় নিয়োজিত থাকবেন তাদের সবার নমুনা নেওয়া হয় বুধবার। আর বৃহস্পতিবার কোভিড টেস্ট করানো হয় জাতীয় দলের ডাক পাওয়া 30 ক্রিকেটারের। স্বস্তির খবর, তালিকায় থাকা প্রায় 200 জনই করোনা নেগেটিভ। আরও নিশ্চিত হওয়ার জন্য শনিবার দ্বিতীয় দফা পরীক্ষা হবে। ক্যারিবীয়রা বাংলাদেশে পা রাখবে রোববার। সিরিজের প্রথম ওয়ানডে মিরপুরে আগামী 20 জানুয়ারি। এই ছিল 3টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।